स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। তাহলে ওই তত্ত্বমসি এই যে মহাবাক্য এর অর্থ বিচার হচ্ছিল, তা এখন সেই বিচার প্রসঙ্গে এই যে তত্ত্বমসি, তৎ এবং তম, এই দুটো পদের লক্ষণা স্বীকার করবার কথা বলা হলো, এবং সেটা হচ্ছে সেই লক্ষণাটা হলো যে ওই ভাগত্যাগ লক্ষণা, ভাগ লক্ষণা হলো। তো সেখানেই প্রশ্ন হয়েছিল, মানে পূর্বপক্ষী বলতে পারেন ওখানে জহল লক্ষণা স্বীকার করলেই হতো, ভাগত্যাগ লক্ষণা বা ভাগ লক্ষণা স্বীকার করার দরকার কি? তা সেটা ভাগ লক্ষণা স্বীকার করতে হবে, জহল লক্ষণা স্বীকার করলে হবে না। কেন হবে না সেসব আমরা গত দিনে আলোচনা করেছি। আজকের পরে অজহল লক্ষণা কেন হবে না, এটা সেই নিয়ে আমাদের বিচার আজকে হবে। তো বেদান্ত সরকার এখানে পূর্বপক্ষী রূপে অজহল লক্ষণাবাদীদের মত এখানে বলছেন। কেউ কেউ বলছেন যে আচ্ছা, তত্ত্বমসি এখানে অজহৎ স্বার্থ লক্ষণা বা অজহল লক্ষণা স্বীকার করলেও তো হয়, অজহল লক্ষণা স্বীকার করলেও তো মানে উপপত্তি হয়, বাক্যার্থ তো হয়, সেটাই বা কেন করা হয় না? যেমন অজহল লক্ষণা কি না, যেখানে লক্ষক যে পদ, সেই পদের যে মুখ্যার্থ বাচ্যার্থ সেইটা তক্ত হয় না, লক্ষার্থর মধ্যে বাচ্যার্থটাও ইনক্লুডেড থাকে, সেটাই হচ্ছে অজহৎ স্বার্থ লক্ষণা। যেমন প্রসিদ্ধ উদাহরণ হচ্ছে কাকেভ্য দধি রক্ষ্যতাম, মানে কাকেদের থেকে দইটাকে বাঁচাও, দইটাকে পাহারা দাও, রক্ষা করো, এই হচ্ছে গিয়ে বাক্যটার তাৎপর্য। তখন এই যাগযজ্ঞ বা কোনো ক্রিয়াকাণ্ড বা কোনো প্রয়োজনে হয়তো দই রাখা আছে মণ্ডপে বা কোথাও, তো কেউ একজন ওই দইটা রেখে অন্য কোথাও গেলেন, তাই একজনকে বলে গেলেন দেখো দইটা তুমি দেখো, যেন কাকেতে এসে মুখ না দেয়, কাকের থেকে দইটাকে বাঁচাও। তো এই যে বলল কাকে এসে যাতে মুখ না দেয়, কাকের থেকে দইকে বাঁচাও, এইখানে কাক শব্দের যদি মুখ্যার্থটা আপনি নেন, কাক বলতে কাক, তাহলে কিন্তু একটা সমস্যা আছে। বলে কি? তাহলে কাকের থেকে দই বাঁচাতে বলেছে, তাহলে তো এই কাক অর্থই যদি হয়, তাহলে একটা বিড়াল এসে দইটা যদি খায়, যাকে কেয়ারটেকার রেখে গেলাম সে কিছু বললো না, বলছে না উনি তো বলেছেন কাকে যেন না খায়, তাহলে বিড়ালে খেলে বোধহয় আপত্তি নেই, তাতে বরং ভালোই হবে, হ্যাঁ পুণ্য হবে, একটা জীব কিছু খেলো। কাক খেলে শুধু সমস্যা, এইটাই বোধহয় উনি বলে গেলেন। এইটা যদি ভাবেন, বা কুকুর এসে মুখ দেয়, আপনি যদি ভাবেন যে না বলে গেছেন তো কাক থেকে দইটাকে বাঁচাতে, তো কুকুর খেলে কোনো আপত্তি নেই, তা তো নয়। তাৎপর্য কিন্তু শুধু কাকের থেকে নয়, এই কুকুর বিড়ালও যাতে দইয়েতে মুখ না দেয়, এইটা মানে কাকর শব্দ বলতে বলেছেন কাক, কাক থেকে দইটাকে বাঁচাও, আসলে তাৎপর্য হচ্ছে যারা যারা দধির উপঘাতক, দধ্যুপঘাতক, দধির যারা উপঘাতক মানে দধিটাকে যারা নষ্ট করে ফেলবে, তাদের সবাইকেই বোঝাতে চেয়েছি। কাকেদের থেকে দইকে বাঁচাও মানে শুধু কাক নয়, মানে কাক আবার বাঁধও নয় যে আচ্ছা ঠিক আছে তাহলে কাকেভ্য মানে কাক নয়, বিড়াল কুকুর তাও নয়, কাককেও নিতে হবে। কাক প্লাস এক্সট্রা করে কাক শব্দের মুখ্য অর্থ তো কাক, সেটা বাদ যাচ্ছে না, তার সঙ্গে আবার অ্যাডিশন হচ্ছে, মানে সেই মুখ্যার্থ যে লক্ষার্থ আমি করলাম, কাক শব্দের মুখ্যার্থ হচ্ছে কাক, লক্ষার্থ কি না কাক, বিড়াল, তারপরে কুকুর ইত্যাদি দধ্যুপঘাতক সব, এটা হচ্ছে লক্ষার্থ। তাহলে মুখ্যার্থ যে কাক, সেটা লক্ষার্থ যে দধ্যুপঘাতক, তার মধ্যে সেটা ইনক্লুডেড হলো, এটা বাদ গেল না, ওর মধ্যে সেটা অন্তর্ভূত হলো, এটা বাদ গেল না। এইটাকে বলে অজহৎ স্বার্থ লক্ষণা, মানে যে লক্ষণাতে স্বার্থ, স্বার্থ মানে লক্ষক যে শব্দ তার যে একটা বাচ্যার্থ আছে, যে শব্দের লক্ষণা করছি
সেই শব্দের যে বাচ্যার্থ আছেই সেটা হচ্ছে স্বার্থ। তাহলে অজহৎ স্বার্থ মানে যেখানে স্বার্থটা বাদ যায় না, লক্ষণা দ্বারা লক্ষার্থের মধ্যে স্বার্থটাও, স্বার্থ মানে বাচ্যার্থটাও যখন অনুপ্রবিষ্ট থাকে, অন্তর্ভূত থাকে, সেটাকেই অজহৎ স্বার্থ লক্ষণা বলে। যেমন এই কাকেভ্য দধি রক্ষতাম। এখানে এখন প্রশ্ন হবে যে তাহলে কাক বললেন কেন? বললেই তো হতো, কাক কুকুর বিড়াল সবই বললে পারতেন, শুধু কাক বললেন কেন? তাৎপর্য এইটা, মানে কাকের থেকে দধিটাকে বাঁচানো খুব কঠিন, তাই ওটার উপরে স্ট্রেস দিয়েছেন বেশি। ওই দধিটার উপঘাতক হয় কাক, কুকুর বিড়াল সহজে আসে না, কারণ একটা ডান্ডা নিয়ে যদি পাশে বসে থাকেন কুকুর বিড়াল সহজে ঘেঁষবে না, তার কারণ কুকুর বিড়াল জানে একটু গেলেই ওটার বাড়ি খাবো। সাহস করে কিন্তু কাক, কাক জানে ওটা নিয়ে আমায় কিছু করতে পারবে না, আমি তো উঠতে পারি, তাই না? একটু অসতর্ক হলে ছো মেরে নিয়ে চলে যাবো, আমাকে ডান্ডা দিয়ে মারতে পারবে না, তাই না? আপনি একটা ডান্ডা নিয়ে বসে থাকুন, তো সামনে একটা কুকুর বা বিড়াল যাতে আপনাকে কামড়াতে না আসে, কুকুর না কামড়াতে আসে, একটা ডান্ডা হাতে নিয়ে আপনি যদি রাস্তায় চলেন তাহলে কুকুর আপনাকে কিছু করবে না। সেটা যদি মশার উপদ্রব সেখানে থাকে, মশা আপনাকে হাতে ডান্ডা থাকলে ছেড়ে দেবে? ডান্ডা দিয়ে কি করবেন? মশাকে আটকাতে পারবেন না, তাই না? মশাকে একটা আটকানো অনেক কঠিন। কুকুর বিড়ালকে একটা হাতে একটা কিছু লাঠি নিয়ে যদি আপনি যান, সে ভয়ে আপনার কাছে আসবে না, কিন্তু মশা তাতে ভয় পাবে না, হ্যাঁ, মশা কামড়াবে। সেই জন্যেই কেন বুঝতেই পারছেন, সেটা এত ছোট, উঠতে পারে, এই সব কারণে ওগুলো এত স্থূল। তো সেই জন্যে সবাই দধ্যুপঘাতক, তাও বলা হয় যে কাকের থেকে বাঁচাও, কেননা কাকের থেকে রক্ষা করাটা খুব কঠিন, সেই জন্যে বলা হয়। কিন্তু তাৎপর্য কিন্তু শুধু কাক নয়, কাক কুকুর বিড়াল সবই, মানে দইটা যাতে কেউ নষ্ট না করে দেয়, মুখ না দেয়, এই বলে অজহৎ স্বার্থ লক্ষণা। তো এখন পূর্বপক্ষী বলছেন যে তত্ত্বমসি এর মুখ্যার্থ নিলে পরেই তো সমস্যা হবে, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কারণ প্রথম সিদ্ধান্তের যে ভাগত্যাগ লক্ষণা বোঝাবার সময়, কারণ কি তৎশব্দের অর্থ যে ঈশ্বর, আর তম শব্দের অর্থ যে জীব, মানে হে জীব তুমি ঈশ্বর, এই সরাসরি জীব ঈশ্বর কখনো হতে পারে না, এটাই তো বাধিত, তাই না? সেই জন্য লক্ষণ আপনাকে করতে হবে, তাই না? যে তৎশব্দের মানে হচ্ছে ঈশ্বর, মানে ওটাকেই ভেঙে বললে সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, আর তম পদের মানে অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য। অল্পজ্ঞত্ব বিশিষ্ট চৈতন্য আর এই বহু মানে সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, এই দুটো চৈতন্য এক হতে পারবে না, ওই বিশেষণ বিশিষ্ট রূপে এক হতে পারবে না। সেই জন্যে লক্ষণ আপনাকে মানে করতেই হবে। কিন্তু সিদ্ধান্তি দেখিয়েছেন ওখানে ভাগ লক্ষণা দেখিয়েছেন, কিন্তু এরা বলছেন যে আচ্ছা ওই বিরোধ পরিহারটা করতেই হবে, মানে ওই বাক্যের এমন একটা অর্থ করতে হবে যাতে কোনো অর্থবোধে মানে অন্যয়ে কোনো সমস্যা না হয়, এই বিষয়ে সবাই একমত। কিন্তু কিভাবে সেটা করা যায় সেইটা নিয়ে দ্বন্দ্ব। সিদ্ধান্তি বলছেন ভাগ লক্ষণা, তো পূর্বপক্ষী বলছেন যে ওখানে জহৎ স্বার্থ লক্ষণা করলে হয়, সেটা আমি আর বলছি না, এখন আগের দিন আলোচনা হয়েছে। এখন দেখাচ্ছেন আচ্ছা অজহৎ স্বার্থ লক্ষণা করলেও তো হয়, কীরকম বলছেন? অত্র শোণঃ ধাবতি, এটি আজকের পড়া, অত্র শোণঃ ধাবতি ইতি বাক্যভাত অজহল্লক্ষণাপি ন সংগচ্ছতে। শোণঃ ধাবতি, আমি কাকেভ্য দধি রক্ষতাম এটা নিয়ে বলেছি, মূলে কিন্তু কাকেভ্য দধি রক্ষতাম নেননি, শোণঃ ধাবতি। অজহৎ স্বার্থ লক্ষণের অনেক উদাহরণ আছে, তার মধ্যে কাকেভ্য দধি রক্ষতাম একটা উদাহরণ, ওখানে মূলে না থাকলে ওই টিকার মধ্যে রয়েছে। এই বালবোধিনী টিকার মধ্যে কাকেভ্য দধি রক্ষতাম নিয়েছেন, অন্য একটা উদাহরণ নিয়েছেন, তো এখানে মূলে দিয়েছেন শোণঃ ধাবতি। এখন এই যে শোণ, শোণ হচ্ছে লাল রং, মানে শোণ শব্দের মানে লাল রঙও হয়, আবার লাল রং বিশিষ্ট বস্তুকেও শোণ বলে, লাল রঙওয়ালা বস্তুকেও শোণ বলে। তো এখন এই যে শোণঃ ধাবতি,
এই সোন, এখানে মানে লাল সোনা ধাবতীর আক্ষরিক মানে কি হবে, যে এর আক্ষরিক মানে হচ্ছে যে সোনা মানে লাল রং, যে লাল রংটা দৌড়চ্ছে, এইটা মানে আসলে একটা লাল ঘোড়া দৌড়াচ্ছে। লালও মানে ঠিক একদম টকটকে লাল ঘোড়া তো হয় না, মানে ওই লালচে ধরনের আর কি, এক ধরনের কালার, সেরকম ঘোড়া দৌড়চ্ছে, তাই আমরা বলি লাল ঘোড়া। যে লাল ঘোড়া সেরকম অর্থে লাল ঘোড়া হয় না, কিন্তু ওই একটা বিশেষ ধরনের কালার, তাকে আমরা বলি এটা লাল ঘোড়া। এবং আমাদের গল্প গাছাতে লাল ঘোড়ার ব্যাপার আছে। তা এখন এই যে সোনা ধাবতী মানে লাল দৌড়চ্ছে, এখানে ঘোড়া সোনা অশ্ব ধাবতী বলা নেই, শুধু সোনা ধাবতী বলেছে, মানে সোনগুণমান অশ্ব ধাবতী এরকম বলা নেই, বলা আছে সোনা ধাবতী, লাল দৌড়চ্ছে। এখন এইখানে আপনাকে লক্ষণা স্বীকার করতেই হবে, কারণ লাল রং তো দৌড়তে পারে না। কেন পারে না? দৌড়ানোটা চেতনের ধর্ম, অচেতন বস্তু কখনো দৌড়তে পারে না, চেতন বস্তু দৌড়ায়, অচেতন বস্তু কখনো ছুটতে পারে না। দৌড়ানোটা চেতন বস্তু, চেতনের কাজ, তাই না? অচেতন বস্তু দৌড়ে পারে, বলে না অচেতন বস্তু দৌড়োয়, তো আমরা বলি যে যে গাড়ি দৌড়চ্ছে, বলি যে রথ দৌড়চ্ছে, রথ ধাবতী, ইয়ানম ধাবতী, বলি যে যান দৌড়চ্ছে, মানে গাড়ি দৌড়চ্ছে, রথ ছুটছে, এগুলো বলি না। ট্রেন ছুটছে প্রয়োগ করি, আমাদের ট্রেনটা তো ছুটছে, বা ঘোড়াটা তো মানে ট্রেনটা ছুটছে, গাড়িটা ছুটছে, এরকম বলি আমরা। বলি নাই বা কেন? বলি তো। তারপরে আরও অনেক কথা, বলে একটা কিক করা হলো, বলটা যাচ্ছে, বলে বলটা ছুটছে, এগুলো যে বলি, বলে না, বল আসলে ছুটতে পারে না, ওইখানে ওই সব জায়গাতেও সেই লক্ষণা করতে হবে আর কি। ওখানে মানে লক্ষণা করতে হবে। আছে রথ যে যাচ্ছে বলি আমরা, আসলে রথ কখনো মানে যেতে খেতে পারে নাকি? তো এখানে অপপত্তি করবার জন্য বলতে হবে যে আসলে ওই যাচ্ছে যে রথের যে গমন, রথের মধ্যে যে ক্রিয়া, সেই ক্রিয়াটা আসলে রথের একজন স্বামী আছেন, একজন ড্রাইভার আছে, চেতন একটা পেছনে থাকবেই, তা নাহলে পরে ছোটাছুটি সম্ভব হয় না। একজন চেতন কেউ পেছনে রয়েছে। এখন এই যে সোনা ধাবতী, লাল রং ছুটে যাচ্ছে, রংটা তো ছুটতে পারবে না, তাহলে সেই রং বিশিষ্ট কোনো বস্তু, অশ্ব প্রভৃতি, তারা ছুটছে। তা এখন সোনা শব্দের মুখ্য অর্থ তো লাল রং, কাজে এখানে আপনার মুখ্য অর্থ নিলে হচ্ছে না। তার মানে এখানে আপনাকে লক্ষণা স্বীকার করতে হবে। সেই লক্ষার্থটা কি না, সোনা শব্দের মুখ্য অর্থ হচ্ছে লাল রং, লক্ষার্থ হচ্ছে লাল রং বিশিষ্ট বস্তু, ঘোড়া টোড়া কিছু একটা, যেখানে যেমন যে সিচুয়েশন হবে সেরকম অর্থ করতে হবে। যে লাল রং বিশিষ্ট কোনো বস্তু ছুটছে, তাহলে সোনা শব্দের মানে লাল, আর আক্ষরিক অর্থ মানে বাচ্চার্থ বা মুখ্যার্থ লাল, আর লক্ষার্থ যে করছেন লক্ষণার দ্বারা, তার মানে হচ্ছে লাল রং বিশিষ্ট বস্তু। তাহলে এই যে লক্ষণাটা করলেন লক্ষার্থ, এর মধ্যে মুখ্যার্থটা অনুপ্রবিষ্ট হয়ে থাকলে না, ওই কাকেভ্য দধি রক্ষতামের মতো। কাকের থেকে দই রক্ষা করো মানে কি, কাক বাদ যাবে না, কাক এবং এছাড়াও আরও যারা দধ্যুপঘাতক তারা এক্সট্রা, কুকুর বিড়াল, সেগুলো, কাক অর্থটাও তার মধ্যে আছে। সেরকম সোনা ধাবতী, এখানেও যদি আপনি মুখ্য অর্থ নেন তাহলে এখানে খাটবে না, কারণ এই লাল রং দৌড়তে পারে না, ফলে আপনাকে লক্ষণা এখানে করতেই হবে। কিন্তু লক্ষণা যখন করলেন, লক্ষার্থ হলো কি, লাল রং বিশিষ্ট অশ্ব, কোনো বস্তু বিশেষ। আপনারা না, আমরা বস্তু বলতে ভাবি বাংলাতে, বস্তু শব্দের মানে হচ্ছে যার প্রাণ নেই, কিছু নেই, এমন কিছু। সংস্কৃতে কিন্তু তা নয়। একটা পাথরও যেমন বস্তু, আমিও বস্তু, ব্রহ্মও বস্তু। বস্তু মানে যেটা এক্সিস্ট করে, সেটা চেতন হতে পারে, অচেতন হতে পারে, সবই। বুঝতে পেরেছেন?
এমনি বাংলাতে আমরা বলতে পারি না রাম একটি বস্তু, এরকম বলি না একটা ভাষার, কিন্তু সংস্কৃতে বস্তু শব্দের মানে হচ্ছে যা আছে, এক্সিস্ট করে, সবই বস্তু। পাথরটাও একটা বস্তু, আমিও একটা বস্তু, ঈশ্বরও একটা বস্তু, সবই বস্তু। যাই হোক, তাহলে সোনা মানে সোনগুণ বিশিষ্ট বস্তু। তো সেখানে যেমন কাকও বলতে কাক প্লাস লক্ষার্থের মধ্যে মুখ্যার্থ কাকও আছে প্লাস মানে কুকুর বিড়াল আছে, সেরকম সোনা বলতে সোনো শব্দের মুখ্যার্থ লাল রং, তার লক্ষার্থ হচ্ছে লাল রং বিশিষ্ট বস্তু, তার মধ্যে মুখ্যার্থ লাল রংটাও আছে, আবার এক্সট্রা করে লাল রং বিশিষ্ট বস্তুটাও আছে। কাজেই সেটা হচ্ছে অজহৎ স্বার্থ লক্ষণা, মানে যেখানে স্বার্থ বা মুখ্যার্থটা বাদ গেল না, মানে লক্ষার্থের মধ্যে রয়েছে, লক্ষার্থের মধ্যে নেই এমন নয়। যদি একদম না থাকতো তাহলে সেটা জহৎ লক্ষণা হতো, যেমন গঙ্গায়াং ঘোষতে হতো, এটা আমরা আগের দিন আলোচনা করেছি। তাহলে এই রকম এখানেও যদি করা যেত, এখানেও যদি এরকম করা যেত, মানে এই আপনার এই তত্ত্বমসির ক্ষেত্রেও যদি এরকম করা যায়। তো এখানে তত্ত্বমসির ক্ষেত্রে কি না বলছেন যে এখানে ওই ওই বিরুদ্ধ অংশ সেটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, এর নিচে বলবেন পরে। তো এখানেও অত্র শোণ ধাবতি ইতি বাক্যবদ অজলক্ষণা আপনি নয় সঙ্গচ্ছতে তত্র শোণ গুণ গমনলক্ষণস্য বাক্যার্থস্য বিরুদ্ধত্বাৎ তদ অপরিত্যাগেন তদাশ্রয়াস্বাদি লক্ষণয়া তদ্বিরোধ পরিহার সম্ভবাৎ অজহর লক্ষণা সম্ভবতি। বলছে না, এখানে অজহর লক্ষণা হতে পারবে না। বলে কেন? বলছেন তত্র মানে শোণ ধাবতি, এখানে যেটা আমি অলরেডি বলেই দিয়েছি, এখানে অজহর স্বার্থ লক্ষণা করা যাবে, কারণ সেখানে সমস্যাটা কোথায় হচ্ছিল, বিরুদ্ধ অংশটা কি ছিল, শোণগুণ গমনলক্ষণস্য বাক্যার্থস্য বিরুদ্ধত্বাৎ। মানে যদি লক্ষণা না করেন তাহলে বোঝাবে যে শোণ ধাবতি মানে শোণ গুণ, মানে রংটাও একটা গুণ আর কি, যে শোণ মানে লাল রং রূপ যে গুণ, সেইটা শোণ গুণটাই যেন দৌড়চ্ছে, সেটাই যেন গমন করছে। এখানে বলে বলছেন শোণ ধাবতি, এখানে বলছেন তত্র শোণ গুণ গমন লক্ষণস্য বাক্যার্থস্য, শোণ গুণের গমন বোঝাচ্ছে, মানে শোণ ধাবতি মানে শোণ মানে লাল রংটা দৌড়চ্ছে। তো এটার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে এখানে বিরুদ্ধটা কি না, শোণ গুণ গমন লক্ষণস্য বাক্যার্থস্য বিরুদ্ধত্বাৎ। এখানে আক্ষরিক অর্থ নিলে মনে হবে যেন শোণ রূপ যে গুণ, মানে লাল রং রূপ যে গুণ, সেই গুণটা যেন গমন করছে। আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে মূলে আছে ধাবতি, দৌড়োয়, আর এখানে বলছেন যে এখানে এর দ্বারা বোঝা যাচ্ছে শোণ গুণের গমন হচ্ছে। আসলে ধাবনটাও একটা ধরনের গমন ক্রিয়া, দৌড়নোটাও এক ধরনের যাওয়া, মানে গচ্ছতি, গমন ক্রিয়াটা একটা ব্যাপক অর্থ, ওই দৌড়নোটাও এক ধরনের ওই গমনই, সেই জন্যই বলছেন শোণ গুণ গমন লক্ষণস্য। এই যে আমাদের ন্যায়শাস্ত্রে 5খানা কর্ম আছে, উৎক্ষেপণ, অপক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ আর গমন, এইসব আছে 5খানা। তা এখন আমাদের ন্যায়শাস্ত্রে পুরোপক্ষীরা, এই সাধারণভাবে আমাদের ভাষা পরিচ্ছেদ বই টই আমরা যদি দেখি, ভাষা পরিচ্ছেদ যেটাকে কারিকাবলী বলে, তো সেখানে একটা পূর্বপক্ষীরা এখানে আছে যে কেউ কেউ বলতে পারে আচ্ছা গমন ছাড়া এই 5খানা কর্ম ছাড়াও ভ্রমণ মানে ঘোড়া, হ্যাঁ, এবং ভ্রমণ ধাবন মানে দৌড়নো, এরকমও তো অনেক ক্রিয়া আছে। 5খানা ক্রিয়া বললে যে, হ্যাঁ, উৎক্ষেপণ, অপক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ আর গমন, তার বাইরে আর কোনো ক্রিয়া নেই বললে এইগুলো কি ভ্রমণ ইত্যাদি আদিপদের দ্বারা এই যে গমন ইত্যাদি শ্বাস প্রশ্বাস এগুলো কি? তখন বলেছেন ওখানে যে গমনাদেব লভ্যতে, বলে গমনের মধ্যেই সেগুলোর অন্তর্ভাব হবে, দৌড়নো এক ধরনের গমন। এই হচ্ছে গিয়ে ব্যাপার। গমন মানে হচ্ছে
আপনি একটা জায়গাতে আছেন, সেই জায়গাটা ছেড়ে আরেকটা জায়গায় গেলেন, এইটাই। এটাকেই একটু শাস্ত্রীয় ভাষায় ওখানে বলেছেন উত্তর দেশ সংযোগে অনুকূল ক্রিয়াই হচ্ছে গমন। মানে একটা দেশে আছেন আপনি, একটা জায়গায় আছেন, সেটা থেকে পরের স্টেপ নিলেন, পরের জায়গাটাতে আপনি গেলেন, ওখানের সঙ্গে আপনার সংযোগ হলো। তো এই জন্য ধাবন টাবনও তো তাই হয়। যখন দৌড়চ্ছেন তখন কি এক জায়গায় দাঁড়িয়ে আছেন? সেখানেও তো এক জায়গা ছেড়ে আরেক জায়গায় গেলেন, তো সেটাও গমনের মধ্যেই অন্তর্ভাব হবে। সেই জন্যে মূলে আছে শোনো ধাবতী, শোনো ধাবতী। আর এখানে বলছেন শোনগুণ গমন লক্ষণস্য বাক্য বলে শোনো ধাবতী। এখানে যে শোনগুণের গমনের কথা বলা হলো সেটাই বলছি, যে মূলে আছে শোনো ধাবতী, শোনটা দৌড়চ্ছে, লাল রং দৌড়চ্ছে। আর এখানে বলছেন যে শোনো ধাবতী মানে লাল রং দৌড়চ্ছে যেটা, শোনো ধাবতী। এখানে যে শোনগুণের গমনের কথা বলা হলো, তো আপনার প্রশ্ন হবে গমনের কথা তো বলেনি, ধাবনের কথা বলেছে। সেই জন্য আমি বললাম যে গমনটাও আসলে মানে ধাবনটা এক ধরনের গমন, সেটাই মাথায় রেখে বলছেন যে শোনগুণ গমন লক্ষণস্য বাক্যার্থস্য বিরুদ্ধত্বাৎ। এই বাক্যার্থটা বিরুদ্ধ, কাজেই এখানে লক্ষণা করতে হবে। লক্ষণা করতে কি করতে হবে? তদ অপরিত্যাগে ন তদাশ্রয় অশ্বাদি লক্ষণয়া। হ্যাঁ, তাকে না ত্যাগ করে, ওই অর্থটাকে না ত্যাগ করে তার আশ্রয় যে অশ্ব প্রভৃতি, মানে শোনগুণের আশ্রয় যে অশ্ব, শোনগুণটা যার মধ্যে আছে তাকে লক্ষণায় নিচ্ছি, লক্ষণার মাধ্যমে নিচ্ছি। তাহলে লক্ষার্থের মধ্যে এক্সট্রা করে অশ্ব আসলো অর্থ, আর মুখ্যার্থটাও বাদ গেল না, এবং তখন কিন্তু আর কোনো বিরোধ হবে না। যদি শোন গুণ মানে লাল রংটা দৌড়চ্ছে বলি, তাহলে বাক্যার্থটা বিরুদ্ধ হবে, যে রং দৌড়তে পারে না। যদি বলি লাল রঙালা ঘোড়াটা দৌড়চ্ছে, তাহলে আর কোনো অসুবিধে নেই। তাহলে এই লক্ষণাটা তাহলে এখানে স্বীকার করতে হবে, এবং তাতে কোনো অসুবিধে থাকবে না, বিরোধের পরিহার হবে, এবং এইটাকে আমরা অজহৎ স্বার্থ লক্ষণা বলি। কিন্তু এইখানে একটা সমস্যা, এই জিনিসটা কিন্তু বলে তাহলে এইটা এখানে যদি অ্যাপ্লাই করা যায় তত্ত্বমসিতে, বলছেন না, এইখানে কিন্তু সেটা হবে না। তো এখানে আপনাকে কিন্তু বাদ দিতেই হবে, বাদ না দিয়ে আপনি নিতে পারবেন না। তত্ত্বমসি এইখানে আপনি মানে বিরোধ, এই বিরুদ্ধ যে মানে আরেকটা কোনো মানে এই যে বিরোধ হয়ে যাচ্ছে ততের মধ্যে হচ্ছে ওই সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, আর এর হচ্ছে গিয়ে অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য হচ্ছে তম পদের অর্থ। তো এটার যে বিরুদ্ধ, এ তো বিরুদ্ধ, তো দুটো তো এক হতে পারে না। হ্যাঁ, যে সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য আর তিনি অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, সাক্ষাৎ এই অর্থ নিলে তো আপনার মানে বিরোধ হয়ে যাবে। এবং সেইখানে কিন্তু আপনাকে বিরুদ্ধ অংশকে পরিত্যাগ করতেই হচ্ছে, ওটাকে তার মধ্যে আপনি ইনক্লুড করতে পারবেন না। ওখানে বিরুদ্ধ অংশ আপনাকে বাদ দিতেই হবে, যে ওই দুজন মানে দুটো চৈতন্য অংশেই শুধু মিল আছে, তাই না? বিরুদ্ধ অংশটাকে আপনার বাদ দিতে হচ্ছে, বাদ দিতে গেলেই তো আপনার জহৎ স্বার্থ হয়ে যাবে, সেটা মানে অজহৎ স্বার্থ মোট কথা হবে না, এই হচ্ছে কি অজহৎ স্বার্থ হবে না। অজহৎ স্বার্থতে পুরোপুরি ওই অর্থটাকে নিতে হবে। যেমন সোন ধাবতী, সোন শব্দের যে লাল রং অর্থ, ওটা একটুও বাদ যাবে না, ওটাও যাবে প্লাস এক্সট্রা। কাকেভ্য দধিরক্ষতাম, এখানে কাক অর্থটা পুরোটা আসবে, যে কাকের মাথাটা এসলো ধরটা বাদ চলে গেল, ওরকম চলবে না, পুরো কাক অর্থটাও আছে, সেটাও নিতে হবে প্লাস এক্সট্রা করে ওগুলো। কিন্তু এখানে তো তা করা চলবে না। তত্ত্বমসির মধ্যে আপনি তৎপদের অর্থ সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, এই সবটাকে আপনি নিতে পারবেন না, বুঝতে পেরেছেন তো? মানে সোজা কথা, এখানে যদি বলা হয় মানে মানে পূর্বপক্ষী বলতে চাইছেন এখানেও অজহৎ স্বার্থ লক্ষণা করো না, যে তৎপদের যেটা মুখ্য অর্থ আছে সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, সেটাও রাখো, এক্সট্রা করে ওই অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য মানে সর্বজ্ঞত্ব বিশিষ্ট চৈতন্য, অল্পজ্ঞত্ব বিশিষ্ট সবটাকে একসঙ্গে বোঝাও। তাহলে ওই কাকেভ্য দধিরক্ষতামের মতো বলে না, সেইটাই তো মুশকিল হয়ে যাবে। কেন কি দধির উপঘাতক এক কাক বিড়াল, তারপরে কাক বিড়াল ইঁদুর কুকুর, সব দধ্যুপঘাতক একসঙ্গে হতে পারে, একসঙ্গে মিলতে পারে, কিন্তু সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য আর অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য দুটো অভেদ, এইটা তো হতে পারে না।
সেই জন্যে তৎপদের দ্বারা মানে পূর্বপক্ষী বলছেন এখানে ওই অজহৎ স্বার্থ লক্ষণাই মানো না। বলে না, সেটা করা যাবে না, কারণ এখানে অংশবিশেষের ত্যাগ করতেই হবে। অজহৎ স্বার্থ হলে সম্পূর্ণ অর্থটাকে নিতে হবে, তা তো সম্ভব হবে না। সেই বিরোধের পরিহার কিন্তু এখানে হবে না। এই হচ্ছে কথা, যে আপনি অজহৎ স্বার্থ লক্ষণার নিয়মে মানে যদি বলেন যে তৎপদের অর্থ আমি ওই সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য গোটাটাই রাখবো, রেখে এক্সট্রা কিছু নেব করে আপনি অর্থ করতে পারবেন না, আপনাকে কিছু অংশ বাদ দিতেই হবে ওখানে। বা আপনি যদি বলেন ঠিক আছে ততের চেনা তৎপদের অর্থ করবো না, তমপদের লক্ষণা করব, যে তমপদের সব অর্থটা রাখবো, অল্পজ্ঞত্ব বিশিষ্ট চৈতন্য অর্থটা রাখবো, রেখে এক্সট্রা কিছু নেব, তাও করতে পারবেন না। কারণ কি, ওই বিরুদ্ধ হচ্ছে ওই অংশটা, এইটা। তো সেটাই বলছেন তত্রতু পরোক্ষত্ব অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্যৈকত্বস্য বাক্যার্থস্য বিরুদ্ধত্বাৎ। আমি একটু আগে বলে দিলাম, ওটাই এখানে লাইনে মানে মূল গ্রন্থে যেরকম আছে সেরকম পড়া যাক। তত্রতু পরোক্ষত্ব অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্যৈকত্বস্য বাক্যার্থস্য বিরুদ্ধত্বাৎ। ওই যে তত্ত্বমসি, এখানে এই বাক্যার্থটা বিরুদ্ধ হয়ে গেল। মানে যদি যথাশ্রুতার্থ নেন, মানে ওখানে যা বলা আছে এক্স্যাক্ট সেই অর্থটাই যদি আপনি নেন, তাহলে সমস্যাটা হচ্ছে এইখানেই যে পরোক্ষত্ব এবং অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্যের একত্বের কথা বলা হচ্ছে, তা তো হতে পারে না। কাজী এটা বিরুদ্ধ। কাজী তদ অপরিত্যাগেন তৎসম্বন্ধীন যস্য কস্যচিদ অর্থস্য লক্ষিতে তেপি তদ বিরোধা পরিহারা তজহল লক্ষণা ন সম্ভবতি। বলছেন কাজী তদ অপরিত্যাগেন, ওই বিরুদ্ধ অংশটার পরিত্যাগ না করে সেটাকে পুরোপুরি রেখে, যেমন তৎপদের লক্ষণা যদি করেন তৎপদের মুখ্যার্থটাকে পুরোপুরি রেখে এক্সট্রা অতিরিক্ত রূপে মানে মুখ্যার্থ সম্বন্ধী আপনি যাকেই আনুন না কেন, আপনার বিরোধের পরিহার হবে না। কাজেই অজহল লক্ষণা এখানে হতে পারবে না। এই তো এই কথাটা এখানে বললেন। আচ্ছা, টিকাকাররা ওই এই কথাটাই বলেছেন, এখানে টিকার বিশেষ কিছু আলাদা কিছু বলেননি। আচ্ছা, তারপরে বলছেন নচ তৎপদম তমপদম বা স্বার্থ বিরুদ্ধাংশ পরিত্যাগেন অংশান্তর সহিতম তম পদার্থম তৎপদার্থম বা লক্ষ্যেতু অতঃ কথম প্রকারান্তরেণ ভাগলক্ষণাঙ্গীকরণমিতি বাচ্যম। বলছেন যে এখানে একটা জিনিস করলে হয়, ভাগলক্ষণা তুমি সিদ্ধান্তি, মানে পূর্বপক্ষী বলছেন তুমি সিদ্ধান্তি তো ভাগলক্ষণা দেখিয়েছ। কিভাবে ভাগলক্ষণা দেখিয়েছ, মানে সিদ্ধান্তি কি করেছেন, তৎপদেরও যে মুখ্যার্থ তার একটা অংশকে বাদ দিয়েছেন, যে কোনো একটা না, দুটো পদে লক্ষণা করেছেন, দুটো পদেরই লক্ষণা করেছেন, তত্ত্বমের মধ্যে দুটো পদে লক্ষণা করেছেন। সাধারণত কি হয়, গঙ্গায়াং ঘোষ, এই গঙ্গা শব্দের মুখ্যার্থ আর ঘোষের মধ্যে অন্বয় হচ্ছে না, সেজন্য যে কোনো একটা পদে লক্ষণা নিয়েছি আমি। গঙ্গাতে ঘোষ পদের যা অর্থ আছে তাই আছে, গঙ্গা পদের লক্ষণা করে তট নিয়েছি, তাই না, যে কোনো একটা। কিন্তু ওই যে ভাগলক্ষণা দেখিয়েছেন তত্ত্বমসিতে, সেখানে কিন্তু যে শুধু তৎপদের লক্ষণা করেছেন তা নয়, শুধু তমপদের লক্ষণা করেছেন তা না, দুটো পদেরই লক্ষণা করেছেন। যেমন তৎপদেরও যে মুখ্য অর্থ সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, সেইটাকেও লক্ষণা করে ওই তৎপদের লক্ষ্যার্থ করেছেন ওই শুধু শুদ্ধ চৈতন্য। তার মানে সেখানেও মুখ্যার্থটাকে, মুখ্যার্থের একটা অংশ বিশেষকে ত্যাগ করেছেন। মুখ্যার্থ হচ্ছে সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, লক্ষ্যার্থ করেছেন শুদ্ধ চৈতন্য। তার মানে ওই সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট, সর্বজ্ঞত্ব আদি বিশিষ্টত্ব যে অর্থ আছে একটা, সেই অংশটাকে ত্যাগ করেছেন, অংশ ত্যাগ করেছেন। অংশ ত্যাগ করলেই ভাগলক্ষণা হলো। কিন্তু ভাগলক্ষণা শুধু একটা পদে স্বীকার করেননি, তম পদেও করেছেন। তম পদেরও অর্থ যে অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, সেইটাকে ইনট্যাক্ট রেখে দিয়েছেন তা নয়, ওখানেও লক্ষণা করেছেন, ওখানেও
ওই একটা অংশকে বাদ দিয়েছেন, অল্পজ্ঞত্বাদি বিশিষ্টত্ব, অল্পজ্ঞত্বাদি বৈশিষ্ট্যটাকে বাদ দিয়েছেন, দিয়ে শুদ্ধ চৈতন্য রূপ অর্থে করেছেন। তো এইখানে বলছেন যে দেখো ওইভাবে ভাগলক্ষণা, আরেক দল বলছেন তাহলে কি হলো, ওইভাবে ভাগলক্ষণা করেছেন। তো পূর্বপক্ষীরা কেউ বললেন আচ্ছা ওটাকে তো জহৎ স্বার্থ লক্ষণা স্বীকার করলে হয়, সেটা খণ্ডন করলেন। অজহৎ স্বার্থ লক্ষণা স্বীকার করলেও হয়, যদি কেউ বলেন ওই যে শোনো ধাবতী দৃষ্টান্ত দিয়ে এটা বুঝিয়ে খণ্ডন করলেন, অজহৎ স্বার্থ স্বীকার করলে হবে না। এবারে আরেক দল পূর্বপক্ষী বলছেন, বা ওই পূর্বপক্ষী বলছেন আচ্ছা ঠিক আছে ভাগলক্ষণাই হলো, কিন্তু তুমি যেভাবে ভাগলক্ষণা করলে ওটার কোনো দরকার ছিল না, আমি যেরকম বলছি এরকমভাবে ভাগলক্ষণা স্বীকার করলেই তো হতো। বুঝলাম জহৎ স্বার্থ লক্ষণা হলো না, অজহৎ স্বার্থ লক্ষণাও হলো না, ভাগলক্ষণাই স্বীকার করব। কিন্তু ভাগলক্ষণাটা আমি যেরকমভাবে দেখাচ্ছি ওইরকমভাবে স্বীকার করলে ক্ষতিটা কি? তুমি আবার যেন স্বীকার করেছো এটা প্রকারান্তরে অন্যরকমভাবে ভাগলক্ষণা দেখিয়েছো, দুটো পদে লক্ষণা স্বীকার করেছো, সেইটার কি কোনো দরকার ছিল? কি বলছেন যে নচ তৎপদম তম্পদ, ওই নচটা হচ্ছে তার খণ্ডন। যদি এরকম পূর্বপক্ষে একটা যুক্তি দিচ্ছেন যে এইভাবে লক্ষণা স্বীকার করলে হতো, কিন্তু সেটা ঠিক নয় আর কি, সেটার খণ্ডন গ্রন্থকার করবেন, ওই জন্য নচ দিয়ে শুরু করেছেন। কাজেই পড়বার সময় নটা পরে পড়বেন, আগে পড়বেন না, নচটা পরে। বলছেন তৎপদম তম্পদং বা স্বার্থ বিরুদ্ধাংশ পরিত্যাগেন অংশান্তর সহিতম তম পদার্থম তৎপদার্থম বা লক্ষয়তু অতঃ কথং প্রকারান্তরেণ ভাগলক্ষণাঙ্গীকরণমিতি বাচ্যম। বলছেন দেখো দুটো পদে লক্ষণা স্বীকার করবার কি, তুমি তৎপদে লক্ষণা করো অথবা তম পদে লক্ষণা করো, এবং কিভাবে করবে সেখানে ওই ভাগত্যাগ লক্ষণাই। কীরকম যে তুমি সিদ্ধান্তি দুটো পদেই লক্ষণা স্বীকার করেছো, দুটো পদেই ভাগত্যাগ লক্ষণা করেছো, কিন্তু আমি বলছি একটা পদেতেই লক্ষণা স্বীকার করো এবং সেটা ভাগলক্ষণা, আমি যেরকম বলে দিচ্ছি সেরকমভাবে স্বীকার করো। তাতেও তো বিরোধের পরিহার হয়ে যাবে, মানে মানে অর্থের উপপত্তিতে কোনো সমস্যা হবে না। কীরকম বলছেন তৎপদম তম পদম, বা যে কোনো একটা নয়, যদি তৎপদ নাও, তৎপদটা কী করবে স্বার্থ বিরুদ্ধাংশ পরিত্যাগেন অংশান্তরে সহিতম তম পদার্থম লক্ষয়তু। বলছেন যদি তৎপদটাই লক্ষণা করি তাহলে কি হবে, তৎপদের মানে সর্বজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য, আর তমপদের মানে অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য। আমি ওই অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য যে তমপদের অর্থ সেটাকে আমি হাত দেব না। আমি কোথায় হাত দেব, আমি বলবো আচ্ছা ঠিক আছে তৎপদেরই আমি লক্ষণা করবো। তৎপদের অর্থ কি সর্বজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য, তো ওর একটা অংশকে বাদ দেবো, তুমি যেমন বলেছ সিদ্ধান্তি যে তৎপদের অর্থ যে সর্বজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য, তার বিরুদ্ধ অংশ মানে ওই এটাকে বাদ দেব, মানে ওই সর্বজ্ঞত্বাদি বিশিষ্ট অর্থটাকে বাদ দেব, দিয়ে আমি এর অর্থ করব, মানে তৎপদের অর্থ করব, তৎপদের অর্থ করে দেব ওই অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য, মানে তমপদের যেটা মুখ্যার্থ অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য, তৎপদেরই আমি অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য এইটা করে দেব। এবং এই অর্থ করলে তৎপদের অর্থ যদি অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য করি তাহলে কি হলো ব্যাপারটা দেখুন তো, ওখানেও কিন্তু ভাগলক্ষণা হলো। কীরকম, তৎপদের পুরো অর্থ কি সর্বজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য, তার একটা অংশ বাদ দিলেন, সর্বজ্ঞত্ব বাদ দিলেন, থাকলো কি শুধু শুদ্ধ চৈতন্য থাকলো। আর আপনি এটার লক্ষার্থ কি করলেন, অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য, তার মানে অল্পজ্ঞত্বকে এক্সট্রা আনলেন, আর এর যে অর্থ সর্বজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য এর একটা অংশকে বাদ দিলেন, একটা অংশকে রাখলেন। বুঝতে পারলেন যে তৎপদের মানে হচ্ছে সর্বজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য, আপনি এর লক্ষার্থ করলেন ওই তমপদের যেটা মুখ্যার্থ এটাকে এখানে লক্ষার্থ করলেন যে অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য। তাতে কি হলো না, তাতে কি হলো না, এর যে মুখ্যার্থ সর্বজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য তার মধ্যে দুটো পার্ট আছে, একটা সর্বজ্ঞত্ব আর একটা চৈতন্য, তার মধ্যে সর্বজ্ঞত্বটা বাদ গেল কিন্তু চৈতন্য অংশটা তো থাকলো, কারণ অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্যের মধ্যে চৈতন্য আছে, কাজে এটা ভাগত্যাগ লক্ষণা হলো। কিন্তু তমপদের মনে আর আমি কিছু ইয়ে করবো না, তার মানে তৎপদের অর্থ হচ্ছে
অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য, মানে লক্ষণা করে অর্থ হলো অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য, আর তম্পদের অর্থ অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য, দুটো এক, কাজেই দুটোর অভেদ, কাজেই তো হয়ে যাবে। মানে তম্পদে আর লক্ষণা স্বীকার করবার কোনো দরকার নেই। ভাগত্যাগও হলো, কিন্তু বুঝতে পেরেছেন, এখানে ও ভাগত্যাগ লক্ষণা হলো, কিন্তু দুটো পদের স্বীকার করবার কোনো দরকার হলো না। তুমি সিদ্ধান্তি তো এইভাবেও দেখাতে পারতে, তুমি না দেখিয়ে প্রকারান্তরে বলছেন যে তৎপদম তম, আচ্ছা এরকম হতে পারতো, তুমি অন্যরকমভাবে দেখিয়েছো, অথবা আপনি তৎপদের অর্থ যা আছে সেটা রেখে দিন। তৎপদের অর্থ হচ্ছে সর্বজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য, তমপদের অর্থ কি? অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য। আপনি এর অর্থ করে নিন ওই সর্বজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য, তো তাতে কি দাঁড়াবে? তাতে ওই অল্পজ্ঞত্বরূপ অংশটা বাদ গেল, মুখ্যার্থের একটা অংশ বাদ গেল, কিন্তু চৈতন্য অংশটা তো এর মধ্যে রয়েছে, সর্বজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্যের মধ্যে। কাজেই এটা ভাগত্যাগ লক্ষণা হলো, কিন্তু একটা অংশ বাদ গেল, কিন্তু তৎপদের আমি কোনো চেঞ্জ করলাম না। তো এইভাবে করলেই তো হয়, কিন্তু তুমি সিদ্ধান্তে কী করেছো? দুটোতেই হাত দিয়েছো। এইখানে তৎপদের লক্ষণা করে শুধু শুদ্ধ চৈতন্য করেছ, একটা অংশকে বাদ দিয়েছো, তমপদেরও লক্ষণা করে শুধু চৈতন্য নিয়েছ। এইরকমভাবে কেন করলে? এটাই বলছেন নচ। আচ্ছা, নচটা পরে তৎপদম তমপদম বা স্বার্থ বিরুদ্ধাংশ পরিত্যাগিন অংশান্তর সহিতম, মানে নিজের যে তৎপদ অথবা তমপদ, যে দুটোর একটা, দুটোতেই না, যে কোনো একটাতে স্বার্থ বিরুদ্ধাংশ পরিত্যাগ, তার বিরুদ্ধ অংশ। যদি তৎপদ নেন, তার লক্ষণা করেন, তাহলে সর্বজ্ঞত্ব এই অংশটাকে বাদ দিন। যদি তমপদের লক্ষণা করেন, তাহলে অল্পজ্ঞত্ব এই বিরুদ্ধাংশটাকে বাদ দিন, দিয়ে অংশান্তর যে আরেকটা থাকলো ওই চৈতন্য, সেই অংশটাকে নিন, নিয়ে অংশান্তর সহিতম তম পদার্থম, তমপদের যে অর্থ, সেই অর্থটাকেই এখানে লক্ষণার মাধ্যমে বলুন। অথবা তৎপদার্থং বা লক্ষ্যেতু, অথবা তৎপদের লক্ষণা করুন, যে কোনো একটা। মানে তৎপদটা তমপদকে লক্ষিত করুক, তমপদের অর্থকে লক্ষণার মাধ্যমে নিয়ে আসুক, অথবা তমপদে লক্ষণা স্বীকার করুন, সেটা তৎপদের অর্থকে লক্ষণার মাধ্যমে নিয়ে আসবে। অতঃ কথং প্রকারান্তরেণ ভাগলক্ষণাঙ্গীকরণম, তুমি ঘুরিয়ে ভাগলক্ষণা স্বীকার করলে কেন? দুটোতেই লক্ষণা স্বীকার করতে হচ্ছে। বলছে নচ বাচ্যম ইতি বাচ্যম, না, এরকম তুমি বলতে পারো না। কেন পারো না? মানে দুটো পদেই লক্ষণ স্বীকার করতে হবে, এইরকমভাবে করা যাবে না। কেন যাবে না? একেন পদেন স্বার্থাংশ পদার্থান্তর ভয়লক্ষণায় অসম্ভবাৎ, পদান্তরেণ তদর্থ প্রতীত লক্ষণয়া পুনঃ অন্যতর পদার্থ প্রতীত্যপেক্ষা ভাবাচ্চ, দুখানা যুক্তি এখানে উনি দিলেন, মানে আমাদের বেদান্ত সরকার দুখানা যুক্তি দিলেন যে না, তুমি এরকম করতে পারো না। কেন পারো না? না, বলছেন একেন পদেন স্বার্থাংশ পদার্থান্তর ভয় লক্ষণায় অসম্ভাবাৎ, যে একটা পদের দ্বারাই মানে নিজের অংশকে, মানে কি হয়ে গেল যে নিজের একটা অংশকে বাদ দিল, দুটো জিনিস একসঙ্গে করতে হচ্ছে। উনি বলছেন আমি যেটা দেখিয়েছি সেখানে তৎপদের অর্থ কি? সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য। আমি তার লক্ষ্যার্থ এনেছি শুধু চৈতন্য, মানে একটা অংশকে বাদ দিয়েছি, একটা অংশ, কিন্তু এক্সট্রা করে আবার অল্পজ্ঞত্ব তত্ত্বকে নিয়ে আসিনি এখানে। তুমি একটাতে লক্ষণের মধ্যে দুখানা কাণ্ড করছো। কি করছো? যে তৎপদের লক্ষণা করছো যখন, তৎপদের যে অর্থ সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, তার মধ্যে সর্বজ্ঞত্বটাকে বাদ দিচ্ছ, দিয়ে শুধু চৈতন্য অংশ থাকছে সেটা রাখছো না, আবার অল্পজ্ঞত্বকেও আবার অ্যাড করছো এক্সট্রা করে, একসঙ্গে দুখানা কাজ করছো। মানে একেন পদেন স্বার্থাংশ পদার্থান্তর ভয় লক্ষণায় অসম্ভবাৎ, মানে নিজের একটা অংশ আছে, আবার আরেকটা এক্সট্রা অংশ নিয়ে তুমি আসছো, একসঙ্গে দুখানা জিনিস করছো। তার এখন এই কারণে এইটা ঠিক নয়, একসঙ্গে দুখানা জিনিস তুমি এটা করতে পারো না।
এখন কেন পারো না সেটা এখানটাতে না এই আমাদের টিকাকাররা বলেছেন, নচ পরিহরতি একেন তৎপদেন তম পদেন বা স্বার্থাংশা পরিত্যাগেন পদার্থান্তর ভয় লক্ষণায়া অসম্ভবাৎ ইতি। এইটুকু বলেছেন, এইটুকু বলে শেষ করেছেন। আচ্ছা, সুবোধিনী টিকাকার, বালবোধিনী টিকাকার, তো তিনি বলছেন যে এখানটাতে গৌরব হবে, তো সেই জন্য এই অংশটা করা যাবে না। আসলে ব্যাপার যেটা হবে যে দেখুন লক্ষণাতে কি হয়, মানে এতে গৌরব হবে কেন, গৌরব হবে এবং আর একটা জিনিস, লক্ষণাটা একটা তো শব্দ শক্তি, তো সেটা যে কোনো একটা কাজ করবে, হ্যাঁ, হয় একটা অংশকে বাদ দেবে অথবা যা আছে তার সঙ্গে একটাকে জুড়বে, হ্যাঁ, মানে হয় একটা অর্থকে পুরোপুরি বাদ দেবে, একখানা শক্তি প্রযুক্ত হয়ে একটাই কাজ করবে, কোন হয় মুখ্যার্থটাকে পুরোপুরি বাদ দেবে, একটা অন্য অর্থ আসবে, অথবা মুখ্যার্থের এক অংশকে বাদ দেবে, মুখ্যার্থকে পুরো বাদ দিয়ে অন্য একটা অর্থ রাখবে, অথবা মুখ্যার্থ মানে মুখ্যার্থটাকে পুরোপুরি বাদ দিয়ে একটা অন্য অর্থ আনবে, অথবা মুখ্যার্থের একটা অংশ মাত্রকে বাদ দেবে, তাই না, একটা অংশকে মাত্রকে বাদ দেবে, অথবা মানে নতুন মুখ্যার্থটাকে রেখে একটা এক্সট্রা অর্থ নতুন করে আনবে। যেমন অজহৎ স্বার্থ লক্ষণাতে মুখ্যার্থটা যা আছে থাকবে, একটা নতুন অর্থ আসবে। অথবা কি করবে, মুখ্যার্থটাকে পুরো বাদ দেবে, দিয়ে একটা নতুন অর্থ আনবে, যেমন গঙ্গায়াঙ্গ সাথে হচ্ছে। অথবা মুখ্যার্থের একটা অংশকে মাত্র বাদ দেবে, বাকিটা থাকবে, আর কোনো এক্সট্রা আনবে না, এইটা। কিন্তু লক্ষণার মাধ্যমে যদি অনেক কিছু ব্যাপার একসঙ্গে করি, তা শক্তি একখানা কিন্তু কাণ্ড করাচ্ছি অনেক কিছু। সে এসে কি করছে এখানে, তৎপদের অর্থ ওরা যেরকম বলছেন, যে ওনার বক্তব্য তৎপদের লক্ষণা হচ্ছে যে সেটা কি না, স্বার্থাংশ, এই স্বার্থাংশকেও রাখবে, মানে তৎপদের লক্ষ্যার্থ হচ্ছে দুরকম, মানে তৎপদের একটা যে মুখ্য অর্থ যে সর্বজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য, এর মধ্যে সর্বজ্ঞত্বটাকে বাদ দেবে, দিয়ে ওই চৈতন্য অংশেতে লক্ষণা করবে, আবার ওই তমপদের যে অর্থ সেটাও লক্ষণা হবে। তার মানে দুখানা জিনিসের লক্ষণা হয়ে যাচ্ছে, তাই লক্ষণা শক্তি একবার প্রযুক্ত হয়ে একবারই মাত্র ফল দেবে, সেটা দুটো জিনিস কি করে করবে একসঙ্গে, খুব সূক্ষ্ম বিচার এটা। যে তৎপদের লক্ষণা করলাম, করে লক্ষ্যার্থ পেলাম কীরকম, লক্ষণা দুটো অংশে, যে তৎপদের যে মুখ্যার্থ সেটার একটা অংশ বাদ দিয়ে বাকি অংশটাকে রাখলাম, এটা একটা লক্ষ্যার্থ, প্লাস একটা তমপদের অর্থটাও লক্ষ্যার্থ। যে মূলে বলছেন না যে অংশান্তর সহিতম তম পদার্থম, মানে অংশান্তরের অর্থ মানে শুদ্ধ চৈতন্য, তার মানে তৎপদের অর্থ হবে, লক্ষ্যার্থ হবে শুদ্ধ চৈতন্য অল্পজ্ঞত্ব বিশিষ্ট চৈতন্য, মানে এইরকম অর্থ হবে। যে তৎপদের অর্থ হবে, তৎপদের যে মুখ্যার্থ সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, সর্বজ্ঞত্বটাকে বাদ দিলাম, থাকবে কি চৈতন্য, প্লাস অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, তমপদের যে অর্থটা। তার মানে তৎপদের লক্ষ্যার্থ হবে শুদ্ধ চৈতন্য প্লাস অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য। তাহলে দুখানা অর্থ আসবে, এইখানটাতেই সমস্যা, এইটা লক্ষণা স্বীকার করতে গেলে গৌরব। তার থেকে বরং দুটো পদেই লক্ষণা স্বীকার করো, এই পদের লক্ষণার মধ্যে শুধু খালি ওই বিরুদ্ধ অংশ বাদ গেল, চৈতন্য অংশ থাকলো, ওরও বিরুদ্ধ অংশ বাদ গেল, শুধু চৈতন্য, তাতে কোনো সমস্যা কিছু হবে না, মানে এই কল্পনা গৌরব কিছু হবে না, এটা একটা যুক্তি। তারপরে পূর্বপক্ষী বলতে পারে হোক না, তাতে কি ক্ষতি, তুমি তো সেই দুটো জায়গাতে দুটো পদে লক্ষণা করছো, তা আমি যদি একটা পদেই যদি লক্ষণা করি ক্ষতিটা কি আছে, হ্যাঁ হোক না। আমি বলবো যে তৎপদের লক্ষণা করে দুখানা অর্থে লক্ষণা হলো, এক হচ্ছে শুদ্ধ চৈতন্য আর আরেকটা হচ্ছে অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, হোক না, তাতে ক্ষতিটা কি, সমস্যা কি, তুমি গৌরব দেখাচ্ছ তো, তোমারও তো গৌরব হচ্ছে, দুখানা পদে লক্ষণা স্বীকার করছো। সেই জন্যে পরের অংশটা বললেন
পদান্তরেণ তদর্থ প্রতীতৌ লক্ষণায়া লক্ষণায়া পুনঃ অন্যতর পদার্থ প্রতীত্যপেক্ষা ভাবাৎ। এইটাই। তা এখন বলছেন যে দেখো, আমাদের নিয়ম হচ্ছে জানেন তো, যে উক্তার্থানাম অপ্রয়োগ, শাস্ত্র বাক্য যেমন হয়, একবার কোনো শব্দের দ্বারা কোনো এক অর্থকে বোঝানো হয়ে গেলে আবার আরেকটা শব্দ সেই অর্থে আরেকটা শব্দ প্রয়োগের কোনো মানে নেই। আপনি যখন লেকচার দিচ্ছেন, কাউকে বোঝাচ্ছেন, হ্যাঁ, সেটা অন্য কথা। যখন শাস্ত্রার্থ করবেন, একটা বই লিখবেন, সেখানে আপনি একটা লাইন একবারই বলবেন, তাই না? আপনি যখন একটা বই লিখছেন, তখন বইয়ের মধ্যে আপনার শাস্ত্র বাক্যটা একটা কথা একবারই থাকবে, একাধিকবার থাকবে না। সেটাকে যখন অধ্যাপক পড়াবেন, তখন একটা অর্থকেই বারবার বলবেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু বইয়েতে এটা একবারই থাকবে। আপনি যদি বইয়েতেও ওই একটা কথাই বারবারই বলেন, তাহলে আর অধ্যাপকরা কি করবে? আপনি তো সব কাজই করে দিলেন। ওখানে একবারই থাকবে কথা, যে একটা অর্থকে যদি আমি কোনোভাবে বোঝাতে পারি, ওটা আবার আরেকভাবে ওর বাচক আরেকটা শব্দ প্রয়োগ করার দরকার নেই। অহম জলম উদকম পানি সলিলং পিবামি, এইটা কথা বলবার কোনো মানে নেই। হ্যাঁ, এমনি সাধারণভাবে বলতে পারেন, হ্যাঁ, আমি জল সলিল উদক পান করি, এটা এমনি বন্ধু বান্ধবের কথার মধ্যে হতে পারে। কিন্তু শাস্ত্র বাক্য, আপনি এটা কোনো সাহিত্য বা বাক্য লিখছেন যে রামহ উদকম সলিলম জলম পিবতি, তার প্রশ্ন দিয়ে কি পাগল? উদকম পিবতি বলুন, নাহলে জলম পিবতি বলুন, নাহলে সলিলম পিবতি বলুন। বলে কেন না, একবার জলম বললেই তো হয়ে যাচ্ছে, আবার উক্তার্থানাম অপ্রয়োগ এই নিয়ম, আবার আপনি একটা তার বাচক শব্দ প্রয়োগ করলেন, সেটা কিন্তু হয় না। তো এখানে বলছেন যে এখানে একটা সমস্যা হবে। বলে কেন? বলছেন যে দেখো, তুমি যদি এটা বলো যে তমপদের কোনো লক্ষণা টক্ষণা করলে না, তমপদের অর্থ কি? তত্ত্বমসি। তমপদের মানে হচ্ছে অল্পজ্ঞত্ব বিশিষ্ট চৈতন্য। আর তৎপদে লক্ষণা করলে, তৎপদের মানে কি? ওই বিরুদ্ধাংশ বাদ দিলে দিয়ে কি দাঁড়ালো? চৈতন্য, শুদ্ধ চৈতন্য প্লাস তমপদের যে মুখ্যার্থ, সেটাও এখানে লক্ষণা হলো। তারপরে তৎপদের অর্থ হলো শুদ্ধ চৈতন্য প্লাস অল্পজ্ঞত্ব বিশিষ্ট চৈতন্য, তৎপদের মানে হলো। আবার তমপদের মানেও হলো অল্পজ্ঞত্ব বৈশিষ্ট্য চৈতন্য। তো একই অর্থে দুবার প্রয়োগ হয়ে গেল না? দুবার হয়ে গেল তো। কারণ কি, আমি তৎপদের আমি বিরুদ্ধ অংশটা বাদ দিলাম, সর্বজ্ঞত্ব বিশিষ্ট কথাটা বাদ দিলাম, দিয়ে লক্ষ্যার্থ করে শুদ্ধ চৈতন্য রাখি। কিন্তু তুমি যে আবার আরেকটা অর্থ নিচ্ছ, পূর্বপক্ষী সিদ্ধান্তি মানে পূর্বপক্ষী সিদ্ধান্তি পূর্বপক্ষী বলছে যে অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্যকে লক্ষ্যার্থ করছো, করার দরকার কি? কারণ সেই অর্থটার বাচক শব্দই তো ওখানে রয়ে গেছে, তম। সেইটাকে আবার এখানে লক্ষ্যার্থ স্বীকার করবার কোনো দরকারই তো নেই, কারণ তার বাচক শব্দ তো ওখানে রয়ে গিয়েছে। যদি না থাকতো তবে হতো। যেমন কাকেভ্য দধিরক্ষতাম, তাই না? তাহলে কাকেভ্য দধিরক্ষতাম, এখানে কাকর মানে কি? কাকো মানে হচ্ছে কাক প্লাস যাদের উল্লেখ করিনি, বিড়াল, তারপরে ইঁদুর, কুকুর, এগুলো, তাই না? আমি যদি বলি কাকো বিড়ালেভ্য দধিরক্ষতাম, তখন কাকো শব্দ বা বিড়ালো শব্দ যা করুন না, আপনি যদি ওখানে বিড়ালো শব্দের উল্লেখ আমি করে দিয়েছি, কাকো শব্দের যাই আপনি লক্ষণা করুন না কেন, ওর মধ্যে বিড়ালটাকে আপনি নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? বিড়াল তো ওখানে বলে দিয়েছি, তাহলে কাক আর বিড়াল বাদ দিয়ে যেগুলো, সেগুলোকে নিতে হবে, তাই না? কারণ যেটার বাচক একটা শব্দ ওখানে রয়ে গিয়েছে, আপনি সেইখানে লক্ষণার মাধ্যমে সেটার আর একটা অর্থ নিতে পারেন না। তাই জন্য বলছেন যে পদান্তরেণ তদর্থ প্রতীত লক্ষণয়া, মানে পদান্তরেণ মানে তমপদের দ্বারা ওখানে অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য অর্থটা রয়েইছে, সেইটা লক্ষণয়া পুনঃ অন্যতর পদার্থ প্রতীত্যপেক্ষা ভাবাত। ফলে আরেকটা লক্ষণার মাধ্যমে সেটার আবার প্রতীতি অন্য একটা পথ থেকে সেই অর্থেরই, সেম অর্থেরই আবার বোঝাবার কোনো মানে থাকে না। ওইটাই বলেছে অন্যতর পদার্থ প্রতীত্যপেক্ষা ভাবাত। আরেকটা পদ দিয়ে সেই অর্থটাকেই, সেম অর্থটাকেই বললাম, সেটার কোনো মানে থাকে না।
প্রয়োজন থাকে না। ফলে ওই যে বলছো যে প্রকারান্তরে, মানে আমি যেরকমভাবে ভাগলক্ষণা সিদ্ধান্তি যেভাবে করেছেন, মানে দুটো পদেই আলাদা আলাদা করে লক্ষণা স্বীকার করেছেন, ভাগত্যাগ লক্ষণা, যে কোনো একটা পদে না। যে পূর্বপক্ষী বলছিলেন যে কোনো একটা পদেই স্বীকার করো, তুমি অন্যভাবে করলে কেন? তার উত্তরে মানে আমাদের সদানন্দ যোগীন্দ্র বললেন না, ওটাই ঠিক, দুটো পদেই আলাদা আলাদা লক্ষণা করতে হবে। ওই একটা পদে করলে তোমার এই দোষগুলো হবে, সেই জন্যেই আমি দুটোতে লক্ষণা স্বীকার করেছি। ঠিক আছে, এইটা তো তারপরেই এই জিনিসটাকে ওই সামাপ করেছেন, যে ওই বলে, আর এরপরে এই জিনিসটাকে আরও ব্যাখ্যা করে স্পষ্ট করে বলছেন, মানে পূর্বপক্ষগুলো খণ্ডন করে দিলেন যে তত্ত্বমসি এখানে লক্ষণা স্বীকার করতে হবে, তাহলে তৎপদের মানে ভাগত্যাগ লক্ষণা স্বীকার করতে হবে। তৎপদের অর্থ মুখ্যার্থ সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, তার সর্বজ্ঞত্বটাকে বাদ দিয়ে তৎপদের লক্ষণা করে শুদ্ধ চৈতন্য করতে হবে। আর তমপদেরও যে মুখ্যার্থ ছিল ওই অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, তার মধ্যে অল্পজ্ঞত্ব এই অংশটাকে বাদ দিয়ে তমপদের অর্থ শুদ্ধ চৈতন্য এরকম করতে হবে, করে তারপরে অবেদান নয় হতে পারে, এইটাই করতে হবে। কিন্তু ওখানে অজহৎ স্বার্থ লক্ষণাও করা যাবে না, জহৎ স্বার্থ লক্ষণাও করা যাবে না, বা অন্যভাবে ভাগত্যাগ লক্ষণাও দেখানো যাবে না। অন্যভাবে মানে যে কোনো একটা পদেরই ভাগত্যাগ লক্ষণা করে দেখানো যাবে না, ওই অর্থটাই নিতে হবে। এই পর্যন্ত আজকে আমাদের পড়া থাকলো। এরপরে এটাকে একটু মানে সব অংশটাকে একসঙ্গে সামাপ করবেন, সেটা তস্মাৎ যথা সোয়ম দেবদত্ত ইতি বাক্যম তদর্থ বা ইত্যাদি আমরা সামনের দিনে এগুলো নিয়ে পড়াশোনা করব। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাদৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।